এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে সমর্থকদের তুমুল চাহিদা। সাইবার আক্রমণের শিকার টিকিফাই ওয়েবসাইট। ফেডারেশনের দুঃখ প্রকাশ, 200 টাকায় দেখা যাবে ভুটান ম্যাচ। দেশে ফুটবলের সিন্ডিকেট নিয়ে এবার মুখ খুললেন বাফুফে সভাপতি। সমস্যা নিরসনে অভ্যন্তরীণভাবে কাজ করছে ফেডারেশন, কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। অভিজাতের সাদা জার্সিকে বিদায় জানালেন রিয়ালের 2 কিংবদন্তি অ্যানচেলোত্তি, লুকা মদ্রিচ। বিদায় বেলায় সিক্ত হলেন সতীর্থদের ভালোবাসায়। দেশের সব পর্যায়ে ক্রিকেটেই ভরাডুবি। বিসিবির অপেশাদারিত্বের সঙ্গে লিপু রাজ্জাকের দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন নান্নু। সুযোগ না পেয়ে হতাশ ক্রিকেটাররাও। এবং কাল পিএসএল এর ফাইনাল, শিরোপা লড়াইয়ে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ফ্র্যাঞ্চাইজি মালিক। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতে ফুটবলের খবর। সিঙ্গাপুরের বিপক্ষে হামজা সমিত চমদের ম্যাচ দেখতে টিকিট কাটার দৌড়ে নেমেছিলেন সমর্থকরা। রাত 8টা থেকে ওয়েবসাইটে বিক্রির কথা থাকলেও সমর্থকদের অতিরিক্ত আগ্রহের কারণে শুরুতেই সমস্যা দেখা দেয় টিকিট বিক্রিতে। একসঙ্গে 1 লাখের উপরে মানুষ টিকিট কাটার চেষ্টা করলে সার্ভার জটিলতায় পড়ে টিকিফাই। পরে কয়েক দফায় ঠিক হলেও বারবার সমস্যা হতে থাকে ওয়েবসাইটে। বাফুফের পক্ষ থেকে জানানো হয় সাইবার আক্রমণের শিকার হয়েছে তারা। তবে টিকিট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছে ফেডারেশন। দ্রুতই জানানো হবে বিক্রির নতুন সময়। মঞ্চ প্রস্তুত, হামজা সমিতদের ম্যাচ দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সমর্থকরা। চাই শুধু একটা টিকিট। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফুটবল ম্যাচের টিকিট প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট যেন সত্যিকার অর্থেই সোনার হরিণ। পূর্ব নির্ধারিত সূচি শুক্রবারের পরিবর্তে শনিবার দুপুর 12টায় ওয়েবসাইটে টিকিট ছাড়ার কথা থাকলেও পরিবর্তন হয় সে সময়। জানানো হয় রাত 8টা থেকে টিকিফাই ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। তবে রাত 8টা বাজতেই সব বিপত্তির শুরু। নির্ধারিত সময়ের পর কোনোভাবেই ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। অনেকে প্রবেশ করলেও পাননি কাঙ্ক্ষিত টিকিট। কয়েক ঘন্টা চেষ্টার পরও সোনার হরিণ টিকিটের দেখা পাননি সমর্থকরা। দেশের ক্রীড়াঙ্গনে একটা ইতিহাসও হয়ে যায় এ সময়। একসঙ্গে 1 লাখের বেশি ফ্যান টিকিটের জন্য ওয়েবসাইটে চেষ্টা করতে থাকেন। বারবার চেষ্টা করার পর ওয়েবসাইটে ঢোকা গেলেও পছন্দ মতো আসন সিলেক্ট করতে গেলেই বাধে যত বিপত্তি। অনেকে ফ্যান টিকিট না পেয়ে নিজেদের হতাশা জানান। পরে ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় সাইবার আক্রমণের শিকার হয়েছে টিকিফাইয়ের ওয়েবসাইট, যার কারণে সমস্যার সম্মুখীন হতে হয় সমর্থকদের। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে টিকিফাই ও বাফুফে। টিকিট পেতে সাময়িক সমস্যা পোহাতে হলেও দেশের ফুটবলে এ এক নতুন ইতিহাস। একটা ম্যাচের জন্য মানুষের এই আগ্রহই বলে দেয় ফুটবল সাক্ষী হতে চলেছে নতুন জাগরণের। তাজিম খন্দকার, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচের আগে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। 5 জুন প্রীতি ম্যাচে ভুটানকে আতিথ্য দেবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর ম্যাচের আগে এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চে নামার আগে শেষ প্রস্তুতি হিসেবে মাঠে নামবে হাভিয়ার কাবরেরার দল। ঘরোয়া ফুটবল লিগ শেষে ঘোষণা করার কথা ভুটানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড। 1 তারিখ বাংলাদেশে আসবে ভুটানের ফুটবলাররা। রোববার রাত 8টা থেকে অনলাইনে পাওয়া যাবে প্রীতি ম্যাচের টিকিট, যেখানে গ্যালারির টিকিট মূল্য 200 টাকা ও ভিআইপি টিকিটের মূল্য 1000 টাকা ধার্য করা হয়েছে। রাত 8টা বাজে ভুটান বাংলাদেশের ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ। টিকিট পাবেন 200 টাকা গ্যালারি আর 400 টাকা 1000 টাকা সব ভিআইপি। রাত 8টায় অনলাইন। দেশের ফুটবলের সিন্ডিকেট আছে, তবে এতটা প্রকট নয় যেভাবে প্রকাশ করা হচ্ছে, মন্তব্য করেছেন বাফুফের সভাপতি তাভিদ আউয়াল। বিষয়টি নিয়ে ফুটবল ফেডারেশন অভ্যন্তরীণভাবে কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে খেলা কোনো ফুটবলারকেই যেন বিদেশি বলে আলাদা না করা হয়।
সিন্ডিকেট সম্প্রতি বাংলাদেশের ফুটবলে পরিচিত এক ইস্যু। সমর্থকদের অভিযোগ, এই সিন্ডিকেটের জন্যই কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না লাল সবুজ। বিষয়টা তারা এতটাই সিরিয়াসলি নিয়েছিল যে রাজপথে আন্দোলন করতেও পিছপা হননি। সিন্ডিকেট নিয়ে সমর্থকদের এই অভিযোগ একেবারে অমূলক নয়। এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিতে দেখা গেছে টিম ম্যানেজমেন্টকে। এমনকি ম্যাচ চলাকালীন যেসব সাবস্টিটিউট করা হয়েছে সেসব নিয়েও প্রশ্ন তোলা যায় অনায়াসে, যে বিষয়গুলো দৃষ্টি এড়ায়নি বাফুফে সভাপতিরও। কিছু অভিযোগ অফকোর্স আসে ডিসক্রিমিনেশনের ব্যাপারে। সিন্ডিকেট নাম ওয়ার্ডটা এখন খুব পপুলার হয়ে যাচ্ছে সেটা ব্যাপারে। আই ডোন্ট ডিবেট, নিশ্চয়ই কোনো কিছু আছে, নাহলে এইসব কথা উঠবে কেন। বাট আই অলসো ডোন্ট ফিল যেটা রাইট, যেভাবে প্রচার করা হচ্ছে যে সব কিছু একটা মাফিয়াতান্ত্রিক একটা ডিক্টেটরশিপে চলে গেছে, এটাও ঠিক না। দেশের স্বার্থ সবার আগে। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কোনো অনৈতিক সুবিধা নিতে গেলেই তার নেতিবাচক প্রভাব অনিবার্য, যা ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। ছাড় দিচ্ছে না বাফুফেও। অভিযোগ নিয়ে কাজ করছে অভ্যন্তরীণভাবে। কেউই একটা দল হারার জন্য গঠন করেন না, সবাই দেশপ্রেম আছে, সবারই বেস্ট 11 প্লেয়ারটাকে চুজ করতে চায়। প্রসেসে মাঝে মধ্যে ত্রুটি থাকতে পারে, বাট আমরা নিয়মিত যে কোনো অভিযোগ আমরা পাই বা যে কোনো অভিযোগ আমরা নিজেরা অবজার্ভ করি, আমরা এগুলার রেকটিফিকেশনের জন্য অ্যাটলিস্ট চেষ্টা করি। লাল সবুজ পাসপোর্ট নিয়ে যারা দেশের প্রতিনিধিত্ব করছে সবাই বাঙালি। কে কোন দেশ থেকে এলো এটা নিয়ে পার্থক্য করার কোনো সুযোগ নেই। বাফুফে সভাপতির আহ্বান, যারা দায়িত্বে আছেন প্রাধান্য দেবেন এই বিষয়টিকে। প্লেয়ারদের ভিত্তিতে কোনো ডিফারেন্সিয়েট না করতে, কে এই বিদেশি প্লেয়ার কেউ না, সবাই বাংলাদেশি প্লেয়ার, সবাই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে খেলে। হামজা চৌধুরী খেলবে, এবার সুমিত সোনও জয়েন করতেছে, আরও ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আসতেও পারে। বাট আমাদের কাছে প্রত্যেকটা প্লেয়ার ইম্পর্টেন্ট, আমাদের কাছে প্রত্যেকটা প্লেয়ার সমান। বহু বছর পর আবারও সুবাতাস বইতে শুরু করেছে দেশের ফুটবলে। এটা ধরে রাখার দায়িত্ব নিতে হবে ফুটবল ফেডারেশনকেই। কোনো অন্যায় উপেক্ষা বা প্রশ্রয় দিলে হতে পারে সর্বনাশ। তার মানে না যে আমরা পাবলিকলি কাউকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ক্রিকেটের খবর। জাতীয় দলের আমিরাতের বিপক্ষে সিরিজ হার, নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের 4 দিনের ম্যাচ হার, ইমার্জিং দলের ড্র। সব মিলিয়ে টাইগার ক্রিকেটে দুঃসময় চলছে। এজন্য বিসিবির অপেশাদারিত্বের পাশাপাশি লিপু রাজ্জাকের দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কাঠগড়ায় তুললেন নির্বাচকদের ঘরোয়া কোনো পর্যায়ে ডাক না পাওয়ার হতাশ ক্রিকেটাররাও। যে সময় আসার মূলত কারণ হচ্ছে যে হঠাৎ করে বাজে তা না, আমার কাছে মনে হয় পরিকল্পনা, বিগত অনেক বছরের যে পরিকল্পনা চলছিল, যে ডোমেস্টিকের মানগুলো খুব খারাপ, সবকিছু নিয়ে প্ল্যানিংগুলো যে ভালো ছিল না, তার বহিঃপ্রকাশ আমার কাছে মনে হচ্ছে যে এখন চলছে। 2.5 দশক 8 সভাপতির পরিবর্তন, টেস্ট স্ট্যাটাসের 25 বছর পার, তবুও সেই এক বিন্দুতেই দাঁড়িয়ে টাইগার ক্রিকেট। দল নির্বাচন থেকে শুরু করে পরিকল্পনা, আশ্বাসের ফুল ছড়িয়ে আছে, কিন্তু বাস্তবতা দেশের ক্রিকেটে যেন কোনো কিছুরই ঠিক নেই। কালে ভদ্রে নয়, তাই তো সহযোগী দেশগুলোর কাছেও হার এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। ক্রিকেটাররা প্রায়শই বলে থাকেন দেশের ঘরোয়া ক্রিকেটের মান ঠিক নেই, আন্তর্জাতিক ক্রিকেট পরীক্ষার মঞ্চ নয়। বোর্ডের মতো সেই তারাই আবার শর্টকাটেই খোঁজেন সফল হওয়ার পথ। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে এক পেসার নিয়ে খেলানো যেন তারই প্রমাণ। ফার্স্ট ম্যাচটা আমরা খুব হেরে গেছি ম্যাচটা, তো আমরা উইনিং এর জন্য একটা চিন্তা ভাবনা ছিল। যেহেতু আমরা ক্রিকেট খেলতে আসছি, একটা হেভিটও একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা 4 ম্যাচ জিতা কিন্তু আমি মনে করি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো একটা ম্যাচ জিতা থাকলে কিন্তু আপনার টিমের মোমেন্টাম সবকিছু চেঞ্জ হয়ে যায়। যে এই ঘরোয়া ক্রিকেট হওয়ার কথা পাইপলাইনের বড় শক্তি, সেখান থেকে দল গঠন নিয়েও আছে প্রশ্ন। যেখানে 2 নির্বাচক লিপু রাজ্জাক প্রিমিয়ার লিগ দেখতেই বিকেএসপিতে যান না, সেখানে আবার প্রথম বিভাগের ম্যাচ দেখা তো দূরের বাতিঘর। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের অব্যক্ত ভাষা যেন আক্ষেপ হয়ে ঝরে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন, এটা যথাযথ মানে মূল্যায়নটা আমার কাছে মনে হয় যে হয় না। তো দল বাছাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র টপ লেভেলে খেলতে গেলে প্রিমিয়ার লিগ বা 19 থেকেই আসলে বাছাই করা হয়। আমার কাছে মনে হয় যে
আরও নিচের লেভেল থেকে যদি এই প্রক্রিয়াটা শুরু হয়, এটা আমাদের জন্য বেটার হবে। খেলা আপনাকে সামনে থেকে দেখতেই হবে। এটার একমাত্র কারণ হলো কিছু কিছু জায়গায় আপনি যদি কোনো খেলোয়াড়কে যদি নোট করে থাকেন এই ছেলের পারফরমেন্স আমাকে দেখতে হবে, কোন সিচুয়েশনে কেমন খেলে। ওটা আপনার টিভিতে বসে অনেক কিছু দেখা যায় না, ওর অ্যাপ্রোচটা বোঝা যায় না। আবার অনেক সময় দেখা যায় অনেক প্লেয়ারের ক্যাজুয়ালিটি থাকে মাঠে, সিলেক্টরদের দেখলে এটা এজিলিটি বাড়ে এবং পারফরমেন্স ওর সেরাটা দিতে চেষ্টা করে। ব্যর্থতার পরেও নেই জবাবদিহিতা, সবার মধ্যেই যেন গা ছাড়া ভাব, যেন টিমে তালেই চলছে সবই। তাই তো দিনে দিনে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন খোদ পার ভক্তরাও। ধেয়ে আসা সেই অশনি সংকেত শুনতে কি পায় বিসিবি, যদিও তাদের এখন মূল ব্যস্ততা আসন্ন নির্বাচনে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যকার দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টটি ড্র হয়েছে। মিরপুরে শেষ দিনে 2 উইকেট হারিয়ে 87 রান করে বাংলাদেশ। এরপর ম্যাচ ড্র ঘোষণা করেন ফিল্ড আম্পায়াররা। এর ফলে সিরিজ 1-0-তে জিতে নিল সফরকারীরা। আপনি অনেকগুলো কথায় অনেক উঠাতে পারবেন, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা হচ্ছে কারো ইন্ডিভিজুয়াল চিন্তা না করে হয়তো টিম হিসেবে আমার কাছে মনে হয় যে যেটা বললাম যে সিলেটের 1 ঘন্টা বা একটা সেশন আমরা একটু খারাপ খেলেছি, যার কারণে কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছিলাম। মেন্টাল ব্যারিয়ার একটা অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওই মেন্টাল ব্যারিয়ারটা আমাদের পার করতে হবে ইভেনচুয়ালি। যেটা আমি বললাম যে আমাদের কালচারাল দিক থেকে আমাদের টিম নিয়ে আসলে আরো অনেক বেশি চিন্তা করতে হবে এবং টিমের জন্য কোনটা বেনিফিট হবে ওইটা নিয়ে চিন্তা করা উচিত। এবারে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর জানাবো। লা লিগায় জয় দিয়ে নিজেদের মৌসুম শেষ করলো রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে 2-0 গোলে হারালো লস ব্লাঙ্কোস। জোড়া গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে উঠে গেলেন কিলিয়ান এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ নিজের শেষ ম্যাচ খেললেন রিয়াল কিংবদন্তি লুকা মদ্রিচ। ক্লাব বিশ্বকাপের পর সাদা জার্সি তুলে রাখবেন এই ক্রোয়েশিয়ান। এদিকে এই ম্যাচ দিয়ে রিয়ালের ডাগ আউটকে বিদায় জানালেন কার্লো অ্যাঞ্চেলোত্তিও। বিদায় বেলায় 2 হিরোকে রাজস্বিক সংবর্ধনা দিল মাদ্রিদিস্তারা। এক ম্যাচকে ঘিরে কত শত আয়োজন, কিন্তু রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এই ম্যাচের জয় বা পরাজয় কোনো অর্থই বহন করে না মাদ্রিদিস্তাদের কাছে। আর করবেই বা কেন? লা লিগা, ইউসিএল, কোপা দেল রে কিছুই তো এবার ঘরে আসেনি, তাহলে অপেক্ষা কিসের জন্য? চরম পেশাদার খোলসে আবৃত রিয়াল মাদ্রিদের কাছে শিরোপাই শেষ কথা হলেও কিছু সময় সেখানেও ছেদ পড়ে, কারো না কারো বিদায়ে চোখ অশ্রুসিক্ত হয়। তাই তো ম্যাচের 83 মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় যখন সুনিশ্চিত করে ফেলেন কিলিয়ান এমবাপ্পে, তখন উৎসবের মাঝেই বেজে ওঠে বিদায়ের রাগিনী। 86 মিনিটে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানায় তাদের কিংবদন্তিকে, লস ব্লাঙ্কোসদের ভালোবাসার লাকি লুকাকে। ব্যানারে ফেস্টুনে তখন একটাই কথা, গ্রাসিয়াস লুকিতা। এরপর সাইডলাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মদ্রিচকে গার্ড অব অনার দেন তার সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষের ফুটবলাররাও। আর লাইনের ওপাশে তখন অপেক্ষায় প্রিয়তমা স্ত্রী আর সন্তানেরা। চোখের পানিতে তারাও এগিয়ে এসে অভিবাদন জানান লুকাকে। হঠাৎই সেখানে আবির্ভাব হয় আরেক কিংবদন্তির, টনি ক্রুজ। বন্ধুকে জড়িয়ে ধরেন চরম আবেগে। হয়তো একসঙ্গে জেতা 6টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার কথাই একে অপরকে বলছিলেন আনমনে, যে সংখ্যাটা অনেক বিশ্বখ্যাত ক্লাবের জন্য এখন দূরতম স্বপ্ন। এরপর ম্যাচের বাকি যে আনুষ্ঠানিকতা তা শেষ হয়ে যায় দ্রুতই। ইনজুরি টাইম লম্বা করে হয়তো দর্শকদের ধৈর্য পরীক্ষা করার ইচ্ছা ছিল না রেফারিদেরও, তাই দ্রুতই বাজিয়ে দেন শেষ বাঁশি। বিদায় ঘন্টা বাজে আরেক মায়েস্ত্রোর, কার্লো অ্যাঞ্চেলোত্তি। রিয়ালের হয়ে রেকর্ড 15 শিরোপাজয়ী কোচকেও বিদায় জানান সান্তিয়াগো বার্নাব্যুর 70,000 দর্শক। গ্রাসিয়াস পর ভুয়েস্ত্রো কম্প্রোমিজো ধ্বনিতে মুখরিত হয় বার্নাব্যু। শেষ বেলায় কোনো আক্ষেপ কিংবা হতাশার গল্প শোনাননি ডন, এই অভিবাদনের জবাব দিয়েছেন ধন্যবাদে। এত আয়োজনে লা লিগার মৌসুম শেষে একজন পড়ে গেলেন আড়ালে, কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করে আজ ম্যাচ জিতিয়েছেন এই ফরাসি। 31 গোলে রিয়ালের হয়ে প্রথম মৌসুমেই জিতে নিলেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ইউরোপিয়ান গোল্ডেন বুটটাও যে অপেক্ষায় আছে তার। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ফিফা ক্লাব বিশ্বকাপ খেলবেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো, এমন ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার স্পিডের চ্যানেলে এক সাক্ষাৎকারে রোনালদো ভক্তদের এই সুখবর দিয়েছেন তিনি। ক্লাব বিশ্বকাপে মেসি রোনালদোকে একই ক্লাবেও দেখা যেতে পারে বলেও মন্তব্য করেছেন ইনফান্তিনো।
পারফরমেন্সের ধার নেই আগের মতো, তবুও ভাটা পড়েনি জনপ্রিয়তায়। প্রায় দেড় যুগের বেশি সময় ধরে ফুটবল বিশ্ব শাসন করে গেছেন দুই গ্রেট ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ক্যারিয়ারের পরন্ত বেলায় এখন দুজন বিশ্বের দুপ্রান্তে। প্রতিপক্ষ হিসেবে বহুবার মাঠে নামলেও কখনো এক দলে নামা হয়নি মেসি রোনালদোর। তবে ফুটবল ভক্তদের দীর্ঘদিনের সেই সুপ্ত বাসনা পূর্ণ হতে যাচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপে। অন্তত এমন ইঙ্গিতই দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তো খরচ করে 32 দল নিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। সুযোগ করে দিলেও সুযোগ হয়নি রোনালদোর দল আল নাসরের। টুর্নামেন্টের বাকি এক মাসেরও কম সময়। তার আগে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার স্পিডের চ্যানেলে এক সাক্ষাৎকারে রোনালদো ভক্তদের সুখবর দিলেন ফিফা সভাপতি। ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন ক্রিস্টিয়ানো, এ নিয়ে আলোচনা চলছে। কে জানে কোন ক্লাব তাকে সাইন করাতে চায়। এখনো কয়েক সপ্তাহ বাকি, আশা করি অনেক মজা হবে। আগামী মাসে রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আল নাসরের। সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছেন রোনালদো। তবে এরই মাঝে গুঞ্জন ছড়িয়েছে আল নাসর ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন CR7, যেখানে সম্মতি রয়েছে মায়ামি তারকা লিওনেল মেসিরও। আর রোনালদোকে যুক্তরাষ্ট্রের ক্লাবে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সাবেক সতীর্থ ও ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহাম। পর্তুগিজ তারকার মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনাও দেখছেন ফিফা সভাপতি। আমি তাদের একসঙ্গে খেলতে দেখতে চাই। এই টুর্নামেন্টে তারা যদি একসঙ্গে খেলে তাহলে কেমন হবে ভাবুন তো একবার। এটা ফুটবলের জন্য বিশেষ মুহূর্ত হবে। গত বছর MLS-এ সাপোর্টার্স শিল্ড জয় করায় আয়োজক দেশের ক্লাব হিসেবে ইন্টার মায়ামিকে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ করে দেয় ফিফা। জুনের 14 তারিখ আল আহলির সঙ্গে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করবে লিওনেল মেসির দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। রোনালদোর পর এবার নেইমারকেও দেখা যেতে পারে ইন্টার মায়ামিতে। চলতি বছর জুনে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও এখনও নতুন চুক্তি করেননি ব্রাজিলিয়ান তারকা। ক্লাব বিশ্বকাপের আগে স্বল্প মেয়াদের জন্য তাকে দলে ভেড়াতে পারে ইন্টার মায়ামি, ফ্লামিঙ্গো ও ফ্লুমিনেন্সের মতো ক্লাবগুলো। মূলত নিজেদের ম্যাচে দর্শক টানতেই ভিন্ন পথে হাঁটার সম্ভাবনা ক্লাবগুলোর, এমন খবর ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে। ইনজুরির জন্য ক্যারিয়ারের লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমার জুনিয়রকে। চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার। বার্সেলোনা, PSG, আল হিলাল হয়ে আবারও শৈশবের ক্লাব সান্তোস তার বর্তমান ঠিকানা। তবে সেখানে গিয়েও একই চিত্র। 2025-এ দলটার সঙ্গে যোগ দিয়ে সান্তোসকে নতুন দিনের আশা দেখিয়েছিলেন তিনি, কিন্তু ক্লাবটার প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ নেইমার। চলতি বছর সান্তোসে যোগ দিয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত 10 ম্যাচে মাঠে নেমে 3 গোল আর 3টি অ্যাসিস্ট আছে 33 বছর বয়সী এই ফুটবলারের। এর মধ্যে ইনজুরিতে মাঠের বাইরেও থেকেছেন বেশ কিছুটা সময়। এরপর মাঠে ফিরলেও সান্তোসকে সুখের দিন দেখাতে পারলেন না ব্রাজিলিয়ান পোস্টার বয়। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে CRB'র বিপক্ষে টাই ব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় তার দল। এরপর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে সান্তোসও ছাড়তে যাচ্ছেন নেইমার। চলতি বছর জুন পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি সেলেসাও তারকার। দলের সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে এখন পর্যন্ত চুক্তির ব্যাপারে চূড়ান্ত কিছুই জানা যায়নি বলে নিজেই জানান নেইমার। এরপর থেকেই গুঞ্জন এবার সান্তোসের সঙ্গেও পাট চুকিয়ে ফেলতে চান তিনি। ক্লাব বিশ্বকাপের আগে 3টি ক্লাবে স্বল্পমেয়াদী চুক্তিতে যেতে পারেন নেইমার, যেখানে নাম আসছে ইন্টার মায়ামি, ফ্লামিঙ্গো ও ফ্লুমিনেন্সের। মেসি, নেইমার দীর্ঘ সময় বার্সেলোনা ও PSG-তে খেলেছেন। মেসি, সুয়ারেজ, বুস্কেটসদের সঙ্গে আবারও নেইমারকে একই দলে ভিড়িয়ে সমর্থক বাড়ানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ধারণা করা হচ্ছে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে নেইমার মাঠে নামলে ফিফা ক্লাব বিশ্বকাপে দর্শকদের আকর্ষণ আরও বাড়বে। এদিকে ব্রাজিল ছেড়ে অন্য কোথাও নেইমার যেতে না চাইলে তার জন্য সবচেয়ে ভালো পছন্দ হতে পারে ফ্লামিঙ্গো। এক সাক্ষাৎকারে নেইমার নিজেই জানিয়েছিলেন ফ্লামিঙ্গোতে খেলতে পারা হবে তার জন্য সম্মানের। তাই এই ক্লাবের হয়েও ক্লাব বিশ্বকাপে মাঠে দেখা যেতে পারে সেলেসাও তারকাকে। এছাড়াও নেইমারকে দলে ভেড়ানোর দৌড়ে অংশ নিতে পারে ফ্লুমিনেন্সও। নিজেদের ম্যাচে দর্শক আগ্রহ বাড়াতে নেইমার হতে পারেন বড় নিয়ামক। ক্লাব বিশ্বকাপের আগে তাই নেইমারকে দলে ভেড়াতে এই 3 ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই পাওয়া যাচ্ছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। নাপোলির স্কুদেত্তো জয় দেখতে স্টেডিয়ামে ধারণ ক্ষমতার চেয়ে 9 গুণ বেশি মানুষ আবেদন করে টিকেটের। মাঠে বসে দেখতে না পারলেও নেপলসের রাস্তায় উদযাপনে অংশ নেয় লাখ লাখ মানুষ। লুকাকু, ম্যাকটোমিনিদের পারফরমেন্সে গর্বিত সমর্থকরা। আগের 3 বারের চেয়ে এবারের শিরোপাটা আরও বিশেষ তাদের কাছে। রাতের অন্ধকার ছাপিয়ে রঙিন নেপলস,
সবুজ, সাদা কিংবা লাল, রঙের হিসেবে প্রাধান্য বেশি নাপোলির ঐতিহ্যবাহী নীল। আছে আতশবাজি, পতাকা কিংবা ভুপুজেলা, আর হাতে প্রিয় ক্লাবের পতাকা। ঐতিহাসিক মুহূর্তে ক্লাব কিংবদন্তিকেও ভোলেননি ভক্তরা। এই উদযাপনে না থেকেও যেন আছেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। নাপোলি স্টেডিয়াম চত্বর থেকে শুরু করে পিয়াজ্জা দেল প্লেবেশিতো, নগরীর গুরুত্বপূর্ণ এই জায়গা লোকে লোকারণ্য। আনুমানিক সংখ্যাটা হবে লাখখানেকেরও বেশি। শিরোপা নির্ধারণী ম্যাচটা মাঠে বসে দেখতে আবেদন পড়ে 4.5 লাখেরও বেশি, অথচ দিয়াগো আর্মান্দো স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র 54,000। এমন সংখ্যাই প্রমাণ করে ট্রফিটা কত গুরুত্বপূর্ণ নেপলসবাসীর জন্য। এটা ভীষণ সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর কিছু হতে পারে না। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ নাপোলি। 900 কিলোমিটারের বেশি ভ্রমণ করে এখানে এসেছি। এত কষ্টের পরে জয়টাই তো প্রাপ্য, তাই না? আজীবন এবং একমাত্র ফোরজা নাপোলি, ফোরজা নাপোলি। সুন্দর এবং সন্তোষজনক। আমরা অনেক ভুগেছি, কিন্তু এখন উপভোগের সময়। আমরা আসলেই উদযাপন করছি, আর এই শিরোপাটা সবচেয়ে মধুর। ম্যারাদোনার হাত ধরে 90s-এর আগেই 2 লিগ শিরোপা জেতে নাপোলি। এরপর দীর্ঘ 33 বছরের অপেক্ষা। এবারও তো অপেক্ষা করতে না হলেও লিগ চ্যাম্পিয়ন হতে শেষ দিন পর্যন্ত লড়ে গেছে কন্তের শিষ্যরা। সে সাফল্য এবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে দিল ইতালির ঐতিহ্যবাহী ক্লাবকে। এক মৌসুম পর ইউরোপের শীর্ষস্থানীয় টুর্নামেন্টে ফিরবে নাপোলি। গত মৌসুমের ব্যর্থতা, হতাশা ভুলে নেপলসের অলিগলি আবারও প্রাণবন্ত হয়ে উঠবে ফুটবলের কল্যাণে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে সমর্থকদের সঙ্গে ইউরোপা লিগ ট্রফি সেলিব্রেশন করল টটেনহ্যাম হটস্পার। শিরোপা নিয়ে ছাদ খোলা বাসে নর্থ লন্ডন ঘুরে বেরিয়েছেন সন হিউং-মিনরা। আর এই উৎসবে যোগ দিতে জনসমুদ্রে পরিণত হয় নর্থ লন্ডন। 17 বছর পর কোনো ট্রফি জিততে পারায় আনন্দে আত্মহারা সমর্থকরা। তাদের বিশ্বাস, সামনের মৌসুমে লিগেও ভালো করবে স্পার্স। লিগে একেবারে রেলিগেশন বারের নিঃশ্বাস দূরত্বে থাকা কোনো ক্লাব যখন উয়েফার দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ জিতে যায়, বিষয়টা অবিশ্বাস্যই হওয়ার কথা। এমন অসম্ভব কাজই করে ফেলেছে টটেনহ্যাম হটস্পার ইউরোপা লিগ জিতে। চ্যাম্পিয়নশিপ জয়ের পর ভক্তরাও যেন একটা ঘোরের মাঝে। বিলবাওয়ের সান মামেসে ইতিহাস রচনা করে পরের দিন লন্ডনে ফিরেছে স্পার্স। একদিন সময় নিয়ে ট্রফি হাতে ফুটবলাররা বেরিয়ে পড়েছেন সমর্থকদের 17 বছরের তৃষ্ণা মেটাতে। রূপালী ট্রফি হাতে ছাদ খোলা বাসে সন হিউং-মিন, ক্রিস্টিয়ান রোমেরোরা। সাদা নেভি ব্লু পতাকা হাতে রাস্তার দুধারে সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। আমি এটা বিশ্বাস করতে পারছি না। টটেনহ্যাম লিগে 17 নাম্বার, ওরাই ইউরোপা লিগ জিতেছে। এটা অসম্ভব। আমি ভেবেছিলাম এবারও কিছুই পাবো না, কিন্তু ফুটবলাররা আমাদের পরিপূর্ণ করে দিয়েছে। এর আগে 2007-8 মৌসুমে সবশেষ শিরোপা জিতেছিল টটেনহ্যাম হটস্পার। চেলসিকে হারিয়ে ওরা ঘরে তুলেছিল ইংলিশ লিগ কাপ। শিরোপা জিততে ভুলে যাওয়া দলটা এবার করে দেখালো নিদারুণ কিছু। এসএম ইকবাল, সময় সংবাদ। কাল পিএসএল এর ফাইনাল। শিরোপার মঞ্চে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটার্স। বিগ ম্যাচের আগে বাংলাদেশের 2 ক্রিকেটার সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের প্রশংসায় পঞ্চমুখ লাহোর ফ্র্যাঞ্চাইজির মালিক সামিন রানা। গেল 4 মৌসুমে 3য় ফাইনাল নিশ্চিত করায় কৃতজ্ঞতা জানান অধিনায়ক শাহিন আফ্রিদিকেও। লাহোরে কাল রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের এক দলে 3 বাংলাদেশি, যা আগে কখনোই হয়নি, তা এবারই দেখা গেছে প্রথম। লাহোর কালান্দার্স যেন এক টুকরো বাংলাদেশ। 2 টাইগারের কাঁধে চড়েই গেল 4 মৌসুমে নিজেদের 3য় ফাইনালে 2 বারের চ্যাম্পিয়নরা। সাকিব ব্যাটে বলে এখনো নিজের সেরাটা দিতে না পারলেও রিশাদ প্রতিনিয়ত চিনিয়ে যাচ্ছেন নিজেকে। এখন পর্যন্ত খেলার 6 ম্যাচে তুলে নিয়েছেন 12 উইকেট। বাংলাদেশি লেগের পারফরমেন্সে মুগ্ধ হয়ে কোয়ালিফায়ার 2 শেষে তাকে সোনায় মোড়ানো আইফোন উপহার দেন লাহোর মালিক।
চলতি বছর নিজের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ ফাইনাল খেলার অপেক্ষায় রিশাদ। বছরের শুরুতে বিপিএলে শিরোপা জিতেছেন ফরচুন বরিশালের হয়ে। এবার নিজের অভিষেক মৌসুমেই লাহোরের হয়েও ট্রফি জয়ের সুযোগ এসেছে তার সামনে। বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন হোবার্ট হারিকেন্সের হয়ে, কাকতালীয়ভাবে ওরাও জিতেছে শিরোপা। সাকিব আল হাসান এখন পর্যন্ত খেলেছেন 3 ম্যাচ। ব্যাটে বলে সেরাটা দিতে না পারলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার যেন লাহোরের লাকি চার্ম। সাকিবের খেলা 3 ম্যাচেই জয় তুলে নিয়েছে লাহোর। বাংলাদেশের সাবেক অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ ফ্র্যাঞ্চাইজি মালিক। কৃতজ্ঞতাও জানান লাহোরের হয়ে পিএসএল খেলায়। বিগ ফাইনালের আগে বেশ ফুরফুরে আছে লাহোর কালান্দার্স। ট্রফি হাতে হাস্যোজ্জ্বল ফটোশুটে অংশ নেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। লিগ পর্বের দুবারের দেখায় দু দলেরই আছে একটা করে জয়। তবে এবার শুধু জয় না, সঙ্গে থাকছে শিরোপাটাও নিজেদের করে নেওয়ার সুযোগ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন 5 ম্যাচ সিরিজের জন্য 18 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকায় গেল মে মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান এই ফরম্যাটে ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। এরপর থেকে শুরু হয় নানা গুঞ্জন, কার হাতে তুলে দেওয়া হবে ভারতের সাদা ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব। অধিনায়ক হবার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন জাসপ্রীত বুমরাহ। সবশেষ বর্ডার গাভাস্কার সিরিজে মেন ইন ব্লুদের সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এই পেসার। ভারতকে 3 টেস্টে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল ও সাবেক অধিনায়ক বিরাট কোহলির নামও ছিল তালিকায়। তবে রোহিতের মতো সাদা ক্রিকেটকে বিদায় জানান বিরাট। রোহিতের অবসরের পরই অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম প্রকাশ করেছিল জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফো। তাদের কথাই অবশেষে মিলে গেছে। এলিট ক্রিকেটে ভারতকে কখনো নেতৃত্ব না দিলেও টি-20 ফরম্যাটে দেশটির অধিনায়কের দায়িত্ব সামলেছেন গিল। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজে জয়ও তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। এছাড়া আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন এই ব্যাটার। দলকে নিয়ে গেছেন টুর্নামেন্টের প্লে অফে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে গিলকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। তার সঙ্গে সহ অধিনায়কের পদ সামলাবেন ঋষভ পন্থ। আর ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বুমরাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। বুমরাহ অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দিয়েছিল, কিন্তু ওকে সব টেস্ট ম্যাচে পাওয়া যাবে না। আমার মনে হয় সবার আগে বুমরাহকে খেলোয়াড় হিসেবে দেখতে চাই। বুমরাহ আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওর সুস্থ থাকা ও খেলোয়াড় হিসেবে খেলতে পারাটাও জরুরি। গিলকে অধিনায়ক ঘোষণার দিনে ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 5 টেস্টের এই সিরিজ দিয়ে লাল বলের অধিনায়কত্ব শুরু করবেন গিল। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের মিশন শুরু করবে মেন ইন ব্লু। তবে ভারতের এই দলে জায়গা হয়নি দেশটির তারকা পেসার মোহাম্মদ শামি। যা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক। শামির ফিটনেস প্রত্যাশিত পর্যায়ে নেই। আমরা আশা করেছিলাম সে প্রস্তুত থাকবে, তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। দুর্ভাগ্যজনকভাবে তাকে আমাদের বাদ দিতে হয়েছে। 28 সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্শদীপ সিং ও সাই সুদর্শন। 9 বছর পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন করুণ নায়ার। আগামী 20 জুন সিরিজের প্রথম টেস্টে হেডিংলিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ফাহিম ইসলাম, সময় সংবাদ। শুরু হচ্ছে কুল বিএসজে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। 32 দল নিয়ে 26 মে পর্দা উঠবে এবারের আসরের। শনিবার অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে টুর্নামেন্টের ড্র, ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসজে এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাবেক ফুটবলার আলফাজ আহমেদও। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ঢাকা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে দেশের সাংবাদিকদের মিলন মেলার এবারের আয়োজন। 32টি মিডিয়া হাউস 8 গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। নকআউট রাউন্ড পর্ব শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। সময় টিভির সঙ্গে গ্রুপ এইচ-এ রয়েছে চ্যানেল আই, সমকাল ও ইত্তেফাক। প্রথম ম্যাচে সময় টিভির প্রতিপক্ষ সমকাল। বাংলাদেশ সুইমিং ফেডারেশনে আয়োজিত হয়ে গেল 37তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা 2025। 4 দিন ব্যাপী এই আয়োজনে 80টি টিমের 581 জন সাঁতারু অংশগ্রহণ করেন। শনিবার জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
সমাপনী দিন সাঁতারের 20টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে 70টি স্বর্ণ, 62টি রৌপ্য এবং 32টি ব্রোঞ্জ তুলে দেয় প্রধান অতিথি। 800-র অধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। আমার বিশ্বাস আমাদের যে আন্তরিকতা আছে সাঁতারের প্রতি এবং তোমাদের সবার যে সাঁতারের প্রতি ভালোবাসা আছে, আমরা সবাই মিলে সাঁতারকে বাংলাদেশে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো এবং শুধুমাত্র দেশের ভিতরেই নয়, আন্তর্জাতিকভাবেও আমরা সাঁতারে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবো ইনশাল্লাহ। শুক্রবার ইউথ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। ধানমন্ডির সোবাহানবাগ মাঠে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে এলাকাবাসী। শুক্রবার ফাইনালে মুখোমুখি হয় এ কিংস ও স্লাটার হাউস। টানটান উত্তেজনায় খেলা উপভোগ করেন দর্শকরা। 1-1 গোলের সমতায় শেষ হওয়া ফাইনালের নিষ্পত্তি হয় টাইব্রেকারে, যেখানে 4-1 গোলে স্লটার হাউসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এ কিংস। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে সমর্থকদের তুমুল চাহিদা। সাইবার আক্রমণের শিকার টিকিফাই ওয়েবসাইট। ফেডারেশনের দুঃখ প্রকাশ। 200 টাকায় দেখা যাবে ভুটান ম্যাচ। অভিজাত্যের সাদা জার্সিকে বিদায় জানালেন রিয়ালের 2 কিংবদন্তি অ্যানচেলোত্তি, লুকা মডরিচ। বিদায় বেলায় সিক্ত হলেন সতীর্থদের ভালোবাসায়। এবং দেশের সব পর্যায়ের ক্রিকেটে ভরাডুবি। বিসিবির অপেশাদারিত্বের সঙ্গে লিপু রাজ্জাকের দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন নান্নু। সুযোগ না পেয়ে হতাশ ক্রিকেটাররাও। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গেই থাকুন সময়।